তো নাম্বার 1 দিয়েই আমি ভিডিওটা শুরু করছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বল্লাল সেনের প্রাসাদ। চারপাশ যখন নীরব, বাতাসে যখন ছায়া কাঁপে, তখনই জন্ম নেয় গল্প, যা ছুঁয়ে যায় আমাদের আতঙ্ক আর কল্পনার সীমা। স্বাগত আপনাদের বাংলাদেশের 5টি ভয়ঙ্কর জায়গা নিয়ে তৈরি রহস্য অভিযানে। এই দীর্ঘ যাত্রার প্রথম গন্তব্য বিক্রমপুরের বল্লাল সেনের প্রাসাদ। এই রাজবাড়িটি, যার ইট পাথর আজও বয়ে বেড়ায় কান্না ও সাপার অদ্ভুত প্রহেলিকার ছায়া। রাজবাড়িটি নির্মাণ করেছিলেন বল্লাল সেন, সেন বংশের দ্বিতীয় রাজা। দ্বাদশ শতকে নির্মিত এই প্রাসাদ কেবলই একটি রাজভবন নয়, বরং বাংলার ইতিহাসের এক নীরব সাক্ষী। তবে কিছু ইতিহাসের পাতায় বাইরে এই স্থান ঘিরে গড়ে উঠেছে এক ভিন্ন কাহিনী। কিছু মানুষ বলেন এখানে এখনো রাতে হাঁটার শব্দ শোনা যায়। কেউ বলেন অন্ধকারে এক নারী ছায়া পেছন পেছন হেঁটে আসে। কিন্তু কে সে? প্রায় 900 বছর আগে বিক্রমপুর ছিল রাজ্য শক্তির কেন্দ্র। বল্লাল সেন তার রাজত্ব বিস্তারের সাথে সাথে নির্মাণ করেন এক প্রাসাদ। সেখানে গোপন সুড়ঙ্গ, সেনাদের গোপন ঘাঁটি এবং রানীদের জন্য আলাদা মহল ছিল। এই প্রাসাদ ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে সংযুক্ত ছিল নদী ও অন্যান্য ঘাঁটির সাথে। তবে সেই পথগুলি আজ বন্ধ, হয়তো চিরতরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত শক্তিশালী এক প্রাসাদ হঠাৎ করে ধ্বংসপ্রাপ্ত হলো? প্রথম ভূতের গল্পপাঠ। তো আপনাদেরকে একটি কাহিনী বলি, ভূতের কাহিনী এই প্রাসাদকে ঘিরে। শোনা যায় বল্লাল সেন এক স্ত্রী অপূর্ব সুন্দরী, কিন্তু রাজনীতির বলি। রাজা তাকে পছন্দ না করলেও কেবল জোট করার জন্য বিয়ে করেছিলেন। সে রানী ছিল এক সাধিকা, ধ্যানমগ্ন, শান্তপ্রিয়। কিন্তু একদিন প্রাসাদের কুঠিরিতে রহস্যজনক মৃত্যু হয় তার। লোকেরা বলে তিনি নিজে আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আর সেই মুহূর্ত থেকেই রাতের বেলায় সেই কুঠুরি হয়ে যায় অভিশপ্ত। এটা কি কেবলই গল্প, নাকি সত্যি এক স্থানে আটকে আছে সেই নারীর আত্মা? অনেকেই বলেন এখানে ঢোকার পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কেউ বলেন রাতে হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বল্লাল সেনের সেই স্ত্রী রানী ধর্মময়ী, তাকে নিয়ে আজও শত গল্প প্রচলিত বিক্রমপুরে। কে ছিল সে? কেন সে এই রাজপ্রাসাদের অন্তরালে চিরতরে হারিয়ে গেল? ধর্মময়ী ছিলেন এক যোগিনী। রাজপ্রাসাদের 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে গিয়েছিলেন রাজনীতির যুদ্ধে। তিনি চেয়েছিলেন মুক্তি, তবে সে মুক্তি কেন দরজা নিয়ে আসেনি। সেই এসেছে আগুন লেলিহান শিখায়। রাত প্রায় 12টা। বলা হয় সেই রাতেই তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। আর সেই আগুনে শুধু পুড়ে যায় একটি জীবন নয়, পুড়ে যায় এক রাজ্যের নিঃশব্দ অভিশাপ। আজও প্রায় 900 বছর পর এই এলাকায় মানুষ ভুলে যেতে পারেনি সেই রাতের গল্প। কেউ শুনেছেন পূর্বপুরুষের মুখে, কেউ দেখিয়েছে নিজের চোখে। আমার দাদার মুখে শুনেছিলাম রানীটা রাতের আধারে ঘুরতো এই ইটের ভাঙা দেয়ালের মধ্যে।
সাদা কাপড় পরা মুখ দেখা যেত না, আর বাতাস থেমে যেত। আমি একবার সাহস করে ঢুকেছিলাম বন্ধুর সাথে। রাত তখন 12:30। হঠাৎ দেখি একদিকে বাতাস নেই, অন্যদিকে একটা কেমন গন্ধ, ধোঁয়ার মতো। আমার বন্ধু নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তারপর আর কখনো যায়নি। প্রতিদিন সন্ধ্যার পর এই দিকে একটি ঠান্ডা হাওয়া আসে, মনে হয় কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। আমার ছেলে একদিন বলেছিল একটা মেয়ে ছায়া দেখছে জানালার ধারে। গল্প কি তবে সত্যি, নাকি এই জনশ্রুতিগুলো আমাদের কল্পনার ফল? তবে এ কথা বলা যায়, এই জায়গাটি শুধু ইতিহাস নয়, এটা এখনো জীবন্ত এক অদৃশ্য উপস্থিতির জন্য যত রাত গভীর হয় তার ছায়াও তত দীর্ঘ হয়। বিক্রমপুরের আজিজ নামের এক বয়স্ক চা দোকানি বলেন, আমি এই এলাকায় জন্মেছি। ছোটবেলায় সন্ধ্যার পরে কেউ ওদিকে যাইতো না। আমার বড় ভাই একদিন খুব সাহস দেখিয়েছিল, বলে ভূত নেই, সব বাজে কথা। রাতে সে ফিরে আসে না। সকালে খুঁজে পায় সে প্রাসাদের ভেতরে মাটিতে পড়ে আছে, চোখ খোলা, কিন্তু কথা বলতে পারছিল না। ভাইয়ের কথা কখনোই আর স্বাভাবিক হয়নি। এখনো হঠাৎ চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে। হাসান নামের এক স্থানীয় মোটরসাইকেল চালক বলেন, একদিন এক ভাড়ায় যাত্রী নামিয়ে রাতে 1টার দিকে ফিরছিলাম। আমি শর্টকাটে ওই পথ ধরছিলাম যেটা প্রাসাদের পাশ দিয়ে গেছে। গাড়ির সামনে হঠাৎ দেখি এক মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল খোলা। আমি ব্রেক করলাম, নেমে দেখতে গেলাম কেউ নেই, কিন্তু গাড়িতে ফিরে এসে দেখি পেছনের সিটের ভেজা ছাপ, কেউ যেন বসেছিল কিছুক্ষণ আগে। শিউলি নামের এক মহিলা ওই গ্রামের বলেন, আমি একবার আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম সকালে ওখানে বেড়াতে। সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ মেয়েটা বলে, মা, ওই আন্টিকে, সে আমায় ডাকছে। আমি তাকে কিছুই দেখলাম না, আর কিছুক্ষণের মধ্যে সে কাঁদতে শুরু করলো, বলে আমাকে ছেড়ে যেতে বলো ওকে। আমি কোনোভাবেই তাকে নিয়ে বের করে আনি। মনোবিজ্ঞান বিশ্লেষক বলেন, ভয়ের গল্প অনেক সময় গ্রামীণ কল্পনা হতে পারে, কিন্তু যদি বারবার একই চরিত্র একই স্থানে অনুভবে আসে, তবে তা কেবল মস্তিষ্কের খেলা নয়। বল্লাল সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ এখনো যা টিকে আছে তা হলো পুরাকীর্তির এক অলৌকিক দলিল। ইটের গাঁথনি, ভূগর্ভস্থ কুঠুরি, ছাদের চাপা গম্বুজ, সবকিছুই প্রমাণ করে এটি কেবল বসবাসের জায়গা নয়, এটি ছিল রাজশক্তির প্রতীক। পূর্ব দিকে মুখ করা প্রাসাদের মূল দরজা প্রায় 12 ফুট উঁচু। আছে একাধিক গোপন সুড়ঙ্গ, যেগুলো কিছু এখনো আবিষ্কৃত হয়নি। এই প্রাসাদের সুনির্দিষ্ট বিন্যাস অদ্ভুতভাবে তৈরি, যেন কিছু লুকাতে চায় তারা। শতাধিক বছর পরেও কেন আজ অনুভব হয় এক চাপা নিঃশ্বাস। অনেক সময় পুরনো বন্ধ জায়গায় দীর্ঘ সময় থাকার কারণে শরীরে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ে। একই ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশন হয়, যা ভয়ভীতি বা হ্যালুসিনেশন তৈরি করে। কিন্তু যদি একই স্পট ঘিরে বহু বছর ধরে একই অনুভব তৈরি হয়, তাহলে আমরা একে কেবল মানসিক বিষয় বলে উড়িয়ে দিতে পারি না। নারীর কান্না, অদৃশ্য ছায়া এবং সেই গন্ধ, যা সবাই আলাদাভাবে অনুভব করে, সব মিলিয়ে বল্লাল সেনের প্রাসাদ কেবলই ধ্বংসপ্রাপ্ত রাজমহল নয়, এটি সময়ের সাথে আটকে থাকা এক গল্প, যা রাত নামলেই
জেগে উঠে। তাহলে কি এই স্থান আসলে ভয়ঙ্কর? কারণ সবকিছু ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে করা যায় না। নাম্বার 2-এ আছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লাটি ঢাকায় অবস্থিত। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক কেল্লা, যা কেবল রাজনীতি ও যুদ্ধের ইতিহাস নয়, বরং সেখানেই বন্দী আছে এক অদৃশ্য কান্না, এক অদ্ভুত প্রেম আর এক অভিশাপ। আজ আমরা যাচ্ছি লালবাগ কেল্লায়। 1678 সালে মুঘল সুবাহদার মোহাম্মদ আজম শাহী নির্মাণ শুরু করেন এই কেল্লা। কিন্তু নির্মাণ শেষ হয়নি, কারণ তার পরম কন্যা ইরান দুখদের অকাল মৃত্যু। শুরু হয় জনশ্রুতি এই কেল্লা অভিশপ্ত। সেখানে একটানা কান্নার শব্দ শোনা যায় রাতে। অনেকে বলেন কেল্লার ভেতরে আছে সেই অবিনশ্বর আত্মা। লালবাগ কেল্লার 3টি মূল অংশ: দরবার হল, হামাদখানা, ইরান দুখদের সমাধি। ইতিহাসবিদদের মতে কেল্লার নিচে ছিল এক বিশাল সুড়ঙ্গ ব্যবস্থা, যা ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে মিশত। কিন্তু সেই সুড়ঙ্গ আজ রহস্যমোড়া। শায়েস্তা খানের কন্যার মৃত্যু হয়েছিল মাত্র 16 বছর বয়সে। তিনি বলেছিলেন কেল্লা অপূর্ণ থাকবে, যেন তার মৃত্যু চিরস্মরণীয় হয়। এরপর কেল্লার কাজ বন্ধ হয়ে যায় এবং শুরু হয় ভূতের গল্প। কেল্লার ইট, মাটি আর দেওয়ালের গায়ে লেখা সেই দুঃখ। তাই কি রাত্রিবেলা কান্নার শব্দ হয়ে ফিরে আসে, নাকি এটি শুধুই সময়ের ধোঁয়া? ইতিহাসের প্রতিটি প্রাসাদে থাকে কোনো না কোনোভাবে ভালোবাসার গল্প, কিন্তু কিছু ভালোবাসা রয়ে যায় অপূর্ণ, আর কিছু ভালোবাসা রয়ে যায় অভিশপ্ত। লালবাগ কেল্লায় এমন একটি গল্প, ইরান দুখ ও আহম্মদের প্রেম। ইরান দুখ শায়েস্তা খানের কন্যা, রাজকীয় আদরে বড় হওয়া এক তরুণী, আর আহমেদ এক সাধারণ যুবক, রাজদরবারে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত। দুই ভিন্ন জগতের দুই প্রাণ হঠাৎ এক মুহূর্তে ছুঁয়ে যায় একে অপরকে, হয়ে যায় চোখে চোখে ভালোবাসা। তাদের প্রেম ছিল গোপন, নীরব, নিষিদ্ধ। তবুও তারা স্বপ্ন দেখেছিল একসাথে পালিয়ে যাওয়ার। কিন্তু সেই স্বপ্ন শেষ হয় এক হঠাৎ ঝড়ে। শোনা যায় শায়েস্তা খান খবর পান তার কন্যা একজন সাধারণ সৈনিকের প্রেমে পড়েছেন। রেগে গিয়ে রাজশক্তির নামে সেই সৈনিককে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ইরান দুঃখের সামনে আহমেদকে প্রাসাদের ভিতরে হত্যা করা হয়। এরপর আর কেউ ইরান দুঃখে হাসতে দেখেনি। তিনি নিজে ঘরবন্দি করে নেন নিজেকে। 3 দিন পরে প্রাসাদের ভিতরেই তার মৃতদেহ পাওয়া যায়। কারো মতে বিষ পান করেছিল, আবার কেউ বলেন তার আত্মা আজও কেল্লার দেওয়ালে কান্না করে। কেল্লার দক্ষিণ প্রান্তে আজও ইরান দুখদের সমাধি আছে। অনেকে বলেন রাত গভীর হলে সেই সমাধির পাশ দিয়ে হাঁটার সময় যেন কারো নিঃশ্বাস পাওয়া যায়, কারো কান্না শোনা যায়, এবং কেল্লার দেওয়ালে যায় যেন কে ধীরে ধীরে লিখে রাখছে, প্রেম কখনো ক্ষমা পায় না। লালবাগ কেল্লা কি কেবল এক ঐতিহাসিক ভবন, নাকি এর ভেতরে আজও ছায়ার মতো কেউ ঘুরে বেড়ায়, যে দেখতে পায় না সবাই, শুনতে পায় কেবল সেই, যার মনে মনে স্পর্শ অনুভব করে? মাসুদ নামের এক স্থানীয় গাইড বলেন, আমি প্রায় প্রতিদিনই কেল্লায় যাই টুরিস্ট নিয়ে, কিন্তু একটা ঘটনা আমাকে এখনো কাঁপিয়ে তোলে। একদিন এক দম্পতিকে গাইড করছিলাম। তারা ইরান দুঃখের সমাধির পাশে দাঁড়িয়ে হঠাৎ কান্নার আওয়াজ শুনলেন। তারা ভাবলেন কেউ হয়তো কাঁদছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আর তখন ছিল দুপুর বেলা 2টা। সবচেয়ে ভয় পেয়েছিলাম যখন তারা বলল ঘড়ির কাঁটা থেমে গেছে 2:16। 3বার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল ঠিক সেই সময়ে।
রাসেল নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, সিকিউরিটি ছিল আলগা, তাই আমি কেল্লায় ঢুকে পড়ি। হঠাৎ দেখি এক মহিলা বসে আছে ইরান দুঃখের সমাধির পাশে। আমি ভাবলাম ভ্রমণকারী কেউ, কিন্তু যখন ডাক দিলাম সে ঘুরে তাকায়নি, বরং ধীরে ধীরে মিশে গেল দেয়ালের ভেতরে। মৃত্যুর পরেও কি থেকে যাওয়া যায় এই অদৃশ্য ছায়া? লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যময় স্থানের নাম ইরান দুঃখের সমাধি। স্থানীয়রা যাকে বলেন অভিশপ্ত প্রেমের কবর। অনেকে বলেন এই সমাধির পাশে দাঁড়ালে হঠাৎ ঠান্ডা লাগা শুরু হয়, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়, বা মাথার পেছনে কারো নিঃশ্বাসের অনুভূতি পাওয়া যায়। স্থানীয় প্রবীণ বলা হয়, যদি কেউ রাতে একা সেই সমাধির সামনে দাঁড়িয়ে ইরান দুঃখের নামে 3 বার উচ্চারণ করে, তবে সে তার সামনে একটি নারীর ছায়াও অভিভূত হয়, যে চোখ তুলে তাকায় না, শুধু একবার ফিসফিস করে বলে, সে নেই, আমিও না। এই অভিজ্ঞতা কেউ টিকিয়ে রাখতে পারে না। অনেকে অজ্ঞান হয়ে পড়েছে, কেউ কেউ কেঁদে উঠেছে নিজেই না বুঝে। সমাধির পাশে ফুল রাখা নিষিদ্ধ। মহিলা দোকানদার কেল্লার গেটের পাশে। অনেক বছর আগে এক তরুণী প্রতিদিন একটা করে গোলাপ রেখে যেত সমাধির পাশে। তার প্রেমিক নাকি দুর্ঘটনায় মারা যায়। কিছুদিন পর মেয়েটার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে ইরান দুঃখ তাকে রাতে ডাকে। তারপর হঠাৎ সে হারিয়ে যায়, কেউ আর খুঁজে পায়নি। তখন থেকে কেল্লার গার্ডরা সমাধির পাশে কোনো ফুল রাখতে দেয় না, কারণ তারা বলে ওই জায়গাটা কেউ নিতে চায় না। ওখানে কেউ আছে যে আর কাউকে নিজের জায়গায় দেখতে চায় না। রাত 3টার দিকে অনেক সময় দেখা যায় সমাধির চারপাশে পানি জমে থাকে, যেখানে কোনো বৃষ্টি হয়নি। আর ক্যামেরা ফিডে ধরা পড়ে একটি অস্পষ্ট নারী মূর্তি পানিতে হাঁটছে, যেন কাউকে খুঁজছে। কেউ কেউ বলেন ইরান দুঃখের আত্মা আজও প্রতীক্ষা করে আহমেদের প্রেম যেটি শেষ হয়নি, সেই প্রেমের কবর হয়ে উঠেছে এক অভিশপ্ত প্রতীক। এ কেবল ভালোবাসার স্মৃতি নয়, এ যেন এক অভিশপ্ত পাথরের কারাগার, যেখানে আটকে আছে দুঃখ, অপেক্ষা আর প্রতিশোধ। কখনো কখনো কিছু ঘটনা এতটাই অদ্ভুত যা কল্পনা মনে হলেও প্রত্যক্ষদর্শীদের চোখে ছিল ভয়, বিস্ময় আর আতঙ্ক। এখন আমরা তোমাদের সামনে তুলে ধরেছি লালবাগ কেল্লায় ঘটে যাওয়া 3টি ভয়াবহ ঘটনা, যা পুনর্নির্মাণে উন্মোচিত হবে সেই সব মুহূর্ত যা কেউ কখনো ভুলতে পারেনি। ঘটনা 1, ঘড়ি থেমে যায়, সময় আটকে যায়। দুই বন্ধু টিকটক বানাতে আসে কেল্লার ভেতর। একজন বলেন এখানে কিছুই নেই, সব গুজব। হঠাৎ ক্যামেরা ব্লার হতে শুরু করে, ছায়া এক পাশ থেকে উড়ে আসে, মুহূর্তে আলো নিভে যায়। তারা দৌড়ে পালায়। তাদের ক্যামেরা রেকর্ড হচ্ছিল কিছু অস্পষ্ট ফ্রেম। সেখানে দেখা গিয়েছিল একটি মানুষের মতো ছায়া, যার মাথা ছিল না, এবং মোবাইলের সামনে থেমে গিয়েছিল 3টা 7 মিনিটে। তারপর সেটা আর সচল হয়নি 3 দিন পর্যন্ত। ঘটনা 2, মাটি কাঁপে, কেউ নিঃশ্বাস নেয় গলায়। এক ছাত্রী একা ঘুরছিল, ছবি তুলতে গিয়ে হারিয়ে যায় কেল্লায় একটি পুরনো করিডোরে। হঠাৎ সে অনুভব করে কেউ যেন গলায় নিঃশ্বাস নিচ্ছে। সে থেমে দাঁড়ায়, কিন্তু কেউ নেই। ক্যামেরায় সে নিজেকে সেলফি তোলে। ছবির পেছনে একটি নারী মুখ দেখা যায়। সে জ্ঞান হারায়। ছবিটি আমরা বিশ্লেষণ করি। তাতে মুখের গঠন, চেহারা রেখা, এমনকি ঠোঁটের রক্তাক্ত দাগ ছিল স্পষ্ট, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না, না সেদিন না পরে। ঘটনা 3, কবরের গন্ধ আর হেঁটে যাওয়ার ছায়া। নিরাপত্তারক্ষী রাতের টহলে বের হয়, হঠাৎ গন্ধ পায় পচা গোলাপ আর আগুনের। দূরে দেখে এক নারী হেঁটে যাচ্ছে ধীরে ধীরে। সে ফলো করে, কিন্তু হঠাৎ সে দাঁড়িয়েছিল যেখানে তার পায়ের ছায়া গালে গিয়ে মাটি হয়ে যায়। গার্ড হাঁটতে গিয়ে
পা পিছলে পড়ে যায়। সকালে তাকে মাটিতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ও বলছিল সে আবার এসেছে। আমি বলছিলাম না আসতে, কিন্তু সে এসেছিল। সে কারোর সাথে কথা বলছিল। নাম্বার 3, জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে সবুজের মধ্যে লুকিয়ে থাকা এক নিঃশব্দ পৃথিবী, জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ। প্রথম দর্শনে এটি এক স্বপ্নপুরী, কিন্তু গভীর রাতে এই শান্তির মধ্যে নাকি ঘাপটি মেরে বসে অদৃশ্য কেউ, যে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। প্রায় 25 বছর আগে কিছু তরুণ স্বপ্ন দেখেছিলেন একটি সবুজ নিজস্ব জায়গা গড়ে তোলার, যেখানে থাকবে প্রকৃতি, জ্ঞান আর শান্তির মিলন। তারা মিলে গড়ে তোলেন জিন্দা পার্ক। 55 একরের এই বিশাল এলাকায় এখন আছে হাজারো গাছ, লেক, লাইব্রেরি, স্কুল, এমনকি মেডিকেল সেন্টার। এই স্বপ্নের মধ্যেই ধীরে ধীরে জন্ম নেয় কিছু অদ্ভুত কাহিনী। লোকজন বলতে থাকে, রাত হলে কেউ হেঁটে বেড়ায় লেকের ধারে, কারো চোখে পড়ে লাল পাড় শাড়ি পরা এক নারী, যে হঠাৎ গাছের ভেতর ডুবে যায়। আর কারো শোনা যায় পানির কাছ থেকে ভেসে আসা কান্নার শব্দ। রাতে আমরা মাঝে মাঝে শুনতাম কেউ যেন হেঁটে হেঁটে যায় লেকের ধার দিয়ে, সামসিগির মতো পা টুপটাপ করে পড়ে জলের পাশে। কিন্তু দেখার মতো কেউ থাকতো না। অনেকেই বলতো কেউ গাছের মেয়ে আসে। বট গাছের কান্না। তরুণী। এখানকার এক সাক্ষাৎকারে এক তরুণী বলে, আমি আমার বন্ধুদের সঙ্গে রাত 8টার পরে পার্কে ছিলাম। সব ঠিকই ছিল। হঠাৎ একটা বড় বট গাছের নিচে দাঁড়াতে আমার মনে হলো কেউ আমার কানের কাছে ফিসফিস করছে। কিছু বোঝা যায় না, কিন্তু একবার মনে হচ্ছিল তুমি ফিরে এসো। এই বট গাছটিকে নিয়ে প্রচলিত আছে, একবার সেখানে একজন বৃদ্ধ লোক আত্মহত্যা করেছিল, যার মেয়ে কয়েকদিন ধরে পার্কে হারিয়ে গিয়েছিল। লোকজন বলে সেই আত্মা আর মেয়ের স্মৃতি আজও বাতাসে ভেসে বেড়ায়। ঘটনা 3, ঘড়ি থেমে যায় ঠিক রাত 8:44-এ। স্থানীয় কেয়ারটেকারের সাক্ষাৎকারে, আমাদের একটা ওয়াচ ছিল পার্ক অফিসে, প্রতিদিন ঠিক 8:44 থেমে যেত। নতুন ব্যাটারি দিলেও বন্ধ হয়ে যেত, শুধু এই সময়টায়। আস্তে আস্তে আমরা এটাকে আর ঠিক করিনি। ভয় হতো। এর নির্দিষ্ট সময়, একই জায়গা এবং বারবার ঘটে যাওয়া থেমে থাকা মুহূর্ত, এ কি কাকতালীয়, নাকি এটি সেই মুহূর্ত যখন কিছু থেমে গিয়েছিল বহু বছর আগে? কেউ জানে না, কেউ জানতেও চায় না। পানি সবসময় রহস্য বহন করে, আর যখন সেই পানি গভীর আর তার পাশে থাকে গভীর নীরবতা, তখন সেই
জায়গা হয়ে ওঠে এক আদর্শ ছায়া নাট্যমঞ্চ। জিন্দা পার্কের এই লেক, যাকে ঘিরে স্থানীয়দের একটি প্রশ্ন বহু পর বছরের পর বছর ধরে চলছে, জলের ধারে কে হাঁটে? এক কিশোরের সাক্ষাৎকারে কিশোরটি বলে, আমি আর আমার বন্ধু রানা গিয়েছিলাম এক রাতে ছবি তুলতে। ও হঠাৎ বলল, দেখ ওই লেকের পাশে কে দাঁড়িয়ে। আমি তাকিয়ে দেখি লাল সাদা শাড়ি পরা এক নারী ধীরে ধীরে হাঁটছে, কিন্তু পা দেখা যাচ্ছিল না। তারা ভেবেছিল হয়তো কোনো দর্শনার্থী, কিন্তু আলো ফেলে এগোতে সেই নারী হঠাৎ করেই মিলিয়ে যায়। শুধু রয়ে যায় জল কাঁপানো হালকা ঢেউ, যার কোনো উৎস ছিল না। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সাক্ষাৎকারে সে বলে, আমি লেকের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম। বাড়ি গিয়ে দেখি আমার পেছনে ছায়ার মতো একটা মুখ, একটা চোখ ঠিক পাশেই, যেন তাকিয়ে আছে আমারই দিকে। কিন্তু আমি একা ছিলাম সেদিন। এরকম অভিজ্ঞতা অনেকেই শেয়ার করেছে, সেলফির মধ্যে কারো ছায়া কিংবা ভিডিওর মধ্যে অদ্ভুত কণ্ঠস্বর। কেউ বলে সেই কণ্ঠ ফিস ফিস করে বলে, পেছনে তাকাও না। ঘটনাটি যা রটে, প্রবীণ স্থানীয় লোকের সাক্ষাৎকারে এই লেকের পারে নাকি বহু বছর আগে এক নারী আত্মহত্যা করেছিলেন। তার বিয়ের দিন সকালে পর চলে যায় অন্য কাউকে নিয়ে। সে এই পার্কে এসেছিল সেদিন। তখন থেকেই এই লেকের পাশে রাতে কেউ দাঁড়ালে তার ছায়া পড়ে, কিন্তু মানুষ থাকে না। কেউ কেউ বলেন তার প্রেম ছিল নিষিদ্ধ, কেউ বলেন সে প্রতিশ্রুতি নিয়েছে, আর কেউ বলেন সে এখনো হাঁটে এখানে জলের ধারে নীরবে, যেন কিছু করছে, হয়তো কাউকে ডাকছে, হয়তো কাউকে ছাড়ছে না। এখানে অনেকে রাত্রিকালীন অনুসন্ধান করছে, ভয় অন্ধকারে বাঁচছে। অন্ধকার যেখানে চোখ দেখতে পায় না, সেখানে শব্দ প্রতিধ্বনিত হয়ে ওঠে আত্মা। আজ রাত 12:01 আমরা প্রবেশ করেছি জিন্দা পার্কে, অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা ছায়ার খোঁজে। কেউ নেই আশেপাশে। হঠাৎ তাপমাত্রার ভেতরে একটি মানব আকারের অবয়ব দেখা যায় গাছের কাছে। ক্যামেরা ফোকাস করতে তা মিলিয়ে যায়। ওই যে ওইটা কি, এ তো মানুষ। তাপমাত্রার মতো দেখা যাচ্ছে, কিন্তু কেউ নেই। আমরা এখন নীরব হয়ে অপেক্ষা করছি, যদি কোনো কিছু থাকে সে কথা বলবে, আমরা শুনবো। স্থানীয় মানুষজন তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানিয়েছে, আমরা সেটাই আপনাদেরকে বলি। ভয় কখনো কখনো গল্পের সীমাবদ্ধ থাকে না, কখনো সেটা হয়ে ওঠে বাস্তব। চোখে দেখা, কানে শোনা, শরীরের ভিতর দিয়ে কম্পন তোলার স্মৃতি। আজ আমরা শুনবো তাদের কথা, যারা বলেছে আমি দেখেছি, আমি অনুভব করেছি এবং আজও ভুলতে পারিনি।